জবা হতবাক হয়ে যায় এহেনভাবে তাকে নিয়ে আসায়। তবুও সে নিশ্চুপ থাকে। কি বলবে সে? কিছু বললেও তো কোনো লাভও হবে না। জবা বুঝতে পারে না শেহবাজের হঠাৎ হঠাৎ হওয়া পরিবর্তনের কারণ, তাই অভিমানে ফের নাক টানে সে। জবার ফের নাক টানায় শেহবাজ হুমকি যুক্ত সুরে বলে ওঠে, আবার নাক টানছো? বেশ, তবে নাক থেকে পানি যেন না বের হয়। তোমার নাকের পানি যদি আমার শরীরের কোথাও লাগে, তবে এবার তোমার নাক আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শেহবাজের এহেন ধমকিতে জবা নাক টানা থামিয়ে শেহবাজের বুকে মাথা রেখে নিজ হাত উঠিয়ে নাক চেপে ধরে বলে ওঠে, নাক না টানলেই তো পারি, নাক না টানলেই তো পানি বের হবে। আপনি বরং আমাকে ছাড়ুন, আমি। বাকি কথা বলতে না দিয়ে শেহবাজ বলে ওঠে। ছাড়বো না। বলে শেহবাজ জবার কপালে একটি দীর্ঘ চুম্বন রেখে শক্তভাবে নিজের বুকে আঁকড়ে ধরে তাকে। জবা চুপ করে স্তম্ভিত হয়ে পড়ে। সে বুঝতে পারছে না শেহবাজের এমন আচরণের কারণ। কেমন অদ্ভুত আচরণ করছে সে। মনের মধ্যে নানান প্রশ্নের উদয় হয়। তবে সেসব প্রশ্ন মুহূর্তেই হারিয়ে যায়, কারণ শেহবাজের উষ্ণ শরীরে তার সমস্ত ক্লান্তি এবং চিন্তা মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি এসে ভর করে। ফলে চোখ বন্ধ করে নেয় সে, যেন সমস্ত দুনিয়ার সমস্ত চিন্তাবোধ মুহূর্তেই থেমে গেছে এবং এক অনুপম শান্তির মধ্যে সে বিলীন হয়ে যায়। অচিরেই গভীর নিদ্রায় ডুবে পড়ে জবা, যেন দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জবার ভারী নিঃশ্বাস তার গভীর ঘুমের প্রাণ দেয়। শেহবাজ তাঁবুর মৃদু আলোতে তার ঘুমন্ত মুখটি লক্ষ্য করে। জবার ঘুমন্ত মুখখানা দেখে তার হৃদয় এক অজানা প্রশান্তিতে ভরে ওঠে। এই ক্ষুদ্র কোমল দেহটিকে নিজের বুকে আঁকড়ে ধরে রাখার যে শান্তি সে অনুভব করছে, তা শব্দের মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয়। জবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই কয়েকটি দিন সে কিভাবে অতিবাহিত করেছে তা কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শেহবাজ গভীরভাবে ভাবতে থাকে, এই কিশোরী মেয়ে কিভাবে তার মতো একজন কঠিন পুরুষকে এভাবে বশীভূত করতে পেরেছে। শেহবাজ বুঝতে পারে জবার উপস্থিতি ছাড়া তার অস্তিত্ব এখন অসম্পূর্ণ। এই কিশোরী ফুলটির শোভা ছাড়া তার নিঃশ্বাস নেওয়া এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে সে মুগ্ধ নয়নে জবার পানে চেয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, জবা ফুল, বিরাট বড় জাদুকরি তুমি। হে আমিটাকে তুমিতে বশ করতে ভালো চাল চেলেছ মেয়ে। কথাগুলো বলতে বলতে তার চোখের পলক ভারী হয়ে আসে এবং অবশেষে সেও প্রশান্তির মাঝে নিদ্রার দেশে পাড়ি জমায়। সময় অতিবাহিত হতে হতে রাত্রির গভীরতা অগাধ হয়ে ওঠে। ঝড় থেমে গেছে সম্পূর্ণরূপে, তবুও অন্ধকারের নীরবতা ক্রমশ ভারী হয়। তখনই তাঁবুর বাহিরে একের পর এক পায়ের শব্দ শোনা যায়, যেন অজ্ঞাত ও সতর্ক পদচারণা। শেহবাজের সজাগ মস্তিষ্ক তৎক্ষণাৎ টের পায় বিপদের ঘ্রাণ। এক মুহূর্তের জন্য তার ঘুম ভেঙে যায় এবং দ্রুত নিঃশব্দে সে তার চোখ খুলে ফেলে। ঠিক তখনই কালো বস্ত্র এবং মুখোশের আবরণে আচ্ছাদিত দুটি রহস্যময় প্রবেশকারী শেহবাজের তাঁবুর ভিতরে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন তলোয়ার হাতে অতীব সাবধানে এগিয়ে এসে শেহবাজকে ঘুমন্ত ভেবে তার গলা বরাবর তরোয়ালটি চালাতেই শেহবাজ আচমকা তলোয়ারটি ধরে ফেলে। মুহূর্তেই তার হাত কেটে রক্ত ছিটকে বেরোতে থাকে। রক্তের স্রোত জবার ঘুমন্ত চোখে পড়তেই আড়মোড়া ভেঙে চোখ মেলে চায় সে। একটু নড়ে গভীর নিমজ্জিত চোখে তাকাতেই আবছা আলোতে শেহবাজের হাতের দিকে নজর দিতেই সম্মুখে অচেনা ভয়ঙ্কর কারো উপস্থিতি বুঝতে পেরে জবা চিৎকার দিয়ে ওঠে। জবার চিৎকারে তাঁবুর নিস্তব্ধতা ছিন্ন হয়ে মুহূর্তে যেন বিস্ফোরিত হয়। শেহবাজ তলোয়ারের মুষ্টি শক্ত করে ধরে, শত্রুর আক্রমণ ঠেকাতে তার সমস্ত শক্তি উজাড় করে দিচ্ছে। রক্ত তার হাত থেকে ঝরে পড়ছে, তবুও তার কঠিন চাহনিতে একটুও ভয় বা দুর্বলতার ছাপ নেই। শত্রুর মুখ ঢেকে রাখা মুখোশের ফাঁকে হিংস্রতা বিদ্যমান, আর তার তলোয়ার শেহবাজের গলার দিকে নামিয়ে আনতে মরিয়া। আঘাতের চাপ ক্রমাগত বাড়ছে, যেন মৃত্যুই এখন শেহবাজের একমাত্র প্রতিপক্ষ। তাঁবুর অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় আক্রমণকারী যখন শেহবাজের দিকে ধেয়ে আসে, তখন জবা হঠাৎই তার ভয়কে জয় করে শেহবাজের রক্তাক্ত হাতের দৃশ্য তার সমস্ত দুর্বলতাকে পুড়িয়ে এক অভূতপূর্ব সাহসে রূপান্তরিত করে। চোখের পলকে সে তাঁবুর কোণে রাখা একটি ক্ষুদ্র ছুরি ছুটে গিয়ে তুলে নিয়ে সজাগ দৃষ্টিতে সে দ্বিতীয় আক্রমণকারীকে লক্ষ্য করে এগিয়ে যায়। দ্বিতীয় শত্রু তখনও সতর্কতার ছায়ায় ধীর পায়ে এগোচ্ছে। ঠিক সেই মুহূর্তে জবা বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে তার পেছন থেকে ছুরিটি শত্রুর হাতে গভীরভাবে গেঁথে দেয়। আকস্মিক সেই আঘাতে শত্রু বিকট আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ে। আঘাত এতটাই প্রবল ছিল যে ছুরিটি সম্পূর্ণরূপে তার শরীরে ঢুকে যায়। মাটিতে পড়ে শত্রুর শরীর কাঁপতে থাকে,
আর জবা স্তব্ধ হয়ে রক্তাক্ত দৃশ্যের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে নিজেই নিজের সাহসের গভীরতা বিশ্বাস করতে পারছে না। শেহবাজ কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে তাকায় জবার পানে। তার তলোয়ার ধরা হাত স্থির, আর চোখ আটকে যায় সামনে দাঁড়ানো মেয়েটির দৃঢ় চেহারায়। সেই মুহূর্তে জবা বিস্ময়ে চিৎকার করে ওঠে। শেহবাজ তৎক্ষণাৎ তার সামনে থাকা আক্রমণকারীকে এক প্রচণ্ড ঝটকায় সরিয়ে দেয়। শত্রুর প্রতিরোধ ভেঙে এক পা এগিয়ে গিয়ে তার তলোয়ারখানা তুলে নিখুঁত আঘাতে শত্রুর বুক বিদীর্ণ করে দেয়। শত্রুর দেহ নিস্তেজ হয়ে পড়ে, আর শেহবাজের কঠিন দৃষ্টি আরও গভীর হয়ে যায়। জবা তড়িঘড়ি শেহবাজের কাছে এগিয়ে যায়। তার রক্তমাখা হাত তখনও কাঁপছে, চোখে ভয় আর বিভ্রান্তির গভীর ছাপ স্পষ্ট। সে তার কম্পমান হাত শেহবাজের দিকে তুলে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু সেই মুহূর্তেই জবার আঘাতে মাটিতে পড়ে থাকা শত্রুটি আচমকা উঠে জবাকে আঘাত করার জন্য এগিয়ে আসে। শেহবাজ একটারে জবাকে নিজের বুকের সাথে চেপে ধরে, আর চারপাশে একটি দুর্বোধ্য দেয়াল তুলে দেয়। একই সাথে তার হাতে ধরা তলোয়ার শত্রুর বুকে মাঝখানে সুনিপুণভাবে বসিয়ে দেয়। শত্রু কোনো প্রতিরোধ করার সুযোগ পায় না, মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। তখনই শেহবাজের শক্ত বুকের সুরক্ষায় জবা সিক্ত গলায় বলে ওঠে, আমি কাউকে আঘাত করেছি। তার ভয় মিশ্রিত কণ্ঠে শেহবাজ জবার মুখ তার বুক থেকে আলতো করে সরিয়ে নেয়। ফের তার চোখে এক গভীর মমতা নিয়ে বলে, আমার বোকা ফুল যে এতটা সাহসী হতে পারে সেটা তো ভাবিনি। শেহবাজের কথার প্রতিক্রিয়া করার আগেই তারা শুনতে পায় বাহিরে পায়ের শব্দ। পরিস্থিতি বিশ্লেষণ করে শেহবাজ তৎক্ষণাৎ জবাকে কঠিন কণ্ঠে বলে ওঠে, ফুল, তুমি এখানে থাকো, এখান থেকে এক পাও বাহিরে রাখবে না। তার কণ্ঠের দৃঢ়তা এমন যেন তা কোনো বিতর্কের স্থানই রাখে না। তলোয়ার শক্ত হাতে ধরে শেহবাজ এক দৃষ্টিতে তাঁবুর বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎ জবা তার শক্ত হাতখানা চেপে ধরে থামিয়ে দেয়। তার কণ্ঠ ভয়ে কাঁপলেও দৃঢ়তায় বলে ওঠে, আমিও যাব, আপনাকে একা বের হতে দিব না আমি। শেহবাজ মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। তার চোখে এক মিশ্র অভিব্যক্তি খেলে যায় সম্মুখে দাঁড়িয়ে থাকা রমণীটিকে দেখে, যার অন্তরে ভয় তবুও তাকে ছেড়ে দিতে প্রস্তুত নয়। শেহবাজের হৃদয়ের কোণে এক প্রকার প্রশান্তি ছেয়ে যায়। ফের তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। সে নিজের হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, তুমি গিয়ে কি করবে? তুমি তো ভয়ে নিজেই কম্পনি থামাতে পারছো না, তাই বেশি কথা না বলে যেটা করতে বলেছি সেটা করো। শেহবাজের কথায় জবা শক্তভাবে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, এই যে দেখুন, আমি কাঁপাকাঁপি থামিয়ে দিয়েছি, তবু আমাকে রেখে যাবেন না। কথার মাঝেই তাঁবুর বাইরে ক্রমশ বাড়তে থাকা পায়ের শব্দ জবা শেহবাজের দিকে আকুল কণ্ঠে ফের বলে, আমাকেও নিয়ে চলুন। শেহবাজ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে রুক্ষ কণ্ঠে বলে, তুমি এইখানেই থাকবে, এটা তোমার স্বামীর আদেশ। শেহবাজের কণ্ঠে কঠোরতা আর নির্দেশের ভারে জবা থেমে যায়। তার ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু আর কিছু বলার সাহস হয় না। শেহবাজ দৃষ্টি সরিয়ে তলোয়ার হাতে তাঁবু থেকে বেরিয়ে যায়। তাঁবুর বাইরে পৌঁছে শেহবাজ চারপাশের পরিবেশ দেখে থমকে দাঁড়ায়। কোনো জীবিত মানুষের অস্তিত্ব নেই, কেবল তাদের সুরক্ষার দায়িত্বে থাকা প্রহরীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে। রক্তের ছোপে ভেজা মাটি আর গভীর নীরবতা যেন এক অদৃশ্য মৃত্যুর পূর্বাভাস দেয়। শেহবাজের চোখে তীক্ষ্ণ দৃষ্টি, সে চারিপাশের প্রতিটি কোণ নিঃশব্দে পর্যবেক্ষণ করতে করতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে শত্রুর দল হঠাৎ বেরিয়ে আসে এবং একসঙ্গে আক্রমণ করে। শেহবাজ একটুও বিচলিত না হয়ে মুহূর্তের মধ্যেই তলোয়ার তুলে প্রতিরোধ গড়ে তোলে। প্রথম শত্রুটির সপাট আঘাত ঠেকিয়ে দিয়ে এক নির্ভুল আঘাতে তাকে মাটিতে লুটিয়ে দেয়। এর পরপরই দুজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে শেহবাজ চমৎকার গতিতে সরে গিয়ে তাদের একজনকে কনুইয়ের আঘাতে নিচে ফেলে দেয় এবং অন্যজনের গলায় তলোয়ার বসিয়ে তার নিঃশ্বাস থামিয়ে দেয়। তলোয়ারের ঝলক আর শত্রুদের করুণ আর্তনাদে চারিপাশের থমথমে পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। শেহবাজের প্রতিটি আঘাতে তার অনবদ্য দক্ষতা, শারীরিক শক্তি আর ভয়হীনতার এক অপ্রতিরোধ্য প্রতিচ্ছবি ফুটে ওঠে, যেন আকাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। বাইরের সংঘর্ষের শব্দ শুনে জুনায়েদ ও শেহবাজের সাথে আসা সভাসদরা তাদের তাঁবু থেকে ছুটে আসে। শেহবাজকে একা লড়তে দেখে তারা কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। চারপাশ থেকে ছড়িয়ে থাকা শত্রুরা দলবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
তলোয়ারের ঝনঝনানি আর আর্তনাদের মাঝখানে হঠাৎই এক শত্রুর তলোয়ার জুনায়েদের বাহু বিদীর্ণ করে। তার হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে আর মাটি তার রক্তে ভিজে যায়। জুনায়েদের কাতর দৃষ্টিতে ভর করা যন্ত্রণা মুহূর্তে শেহবাজের রক্তে আগুন জ্বালিয়ে দেয়। শেহবাজের চেহারায় ক্রোধের অন্ধকার আরও ঘনীভূত হয়। তার চোখে দুঃসহ প্রতিশোধের শিখা জ্বলে ওঠে। তলোয়ার তার হাতে জীবন্ত আগুন হয়ে নাচতে থাকে। প্রতিটি আঘাত এতটাই দ্রুত, এতটাই শক্তিশালী যে শত্রুরা তার সামনে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলে। তার তলোয়ারে শত্রুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর সেই মাটি ক্রমশ রক্তে রঞ্জিত হতে থাকে। এই মুহূর্তে শেহবাজের পানে কেউ দৃষ্টি দিলে তাকে কোনো মানব নয়, বরং এক রক্তপিপাসু শক্তি বলে মনে হবে, যার একমাত্র উদ্দেশ্য রক্তের খেলায় শত্রুর অস্তিত্ব বিলীন করা, যার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আঘাত মৃত্যু নিয়ে আসে এবং তলোয়ার শত্রুর রক্তে তৃষ্ণার্ত হয়ে আরও জ্বলজ্বল করে ওঠে। শত্রু দল একে একে তার ক্রোধের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের ধ্বংস যেন একটি অপরিহার্য পরিণতি। চারিপাশে ছড়িয়ে থাকা নিথর দেহ আর রক্তে ভেজা মাটি শেহবাজের বিজয়ের নীরব সাক্ষী হয়ে থাকে। শত্রুমুক্ত প্রান্তরে শেহবাজ দাঁড়িয়ে থাকে, আর তলোয়ারের ফলকে রক্তের আভা আর তার চোখে প্রতিশোধের তৃপ্তির ছায়া সব শত্রুকে শেষ করে একজনকে জীবিত রাখে। শেহবাজ তাকে চেপে ধরে গর্জে উঠে প্রশ্ন করে, কে পাঠিয়েছে তাদের? সত্যি কথা বল, নইলে জীবনেও কথা বলার সুযোগ পাবি না। আতঙ্কিত শত্রুটি কিছু বলার চেষ্টা করার আগেই ঝোপের আড়াল থেকে আরেক শত্রু তলোয়ার হাতে শেহবাজকে পেছন থেকে আঘাত করতে ছুটে আসে। তার আঘাত যেন শেহবাজের প্রাণঘাতী মুহূর্ত নির্ধারণ করেছিল। কিন্তু ঠিক তখনই জবা ঝড়ের মতো পেছন থেকে ছুটে আসে। তার হাতে একটি ভারী লাঠি আর চোখে ক্রোধের দহন। সে শত্রুটির উপর এমন শক্তি নিয়ে আঘাত হানে যে লোকটি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। কিন্তু জবা থেমে থাকে না। তার লাঠি আবারও ওঠে, আবারও নামে। প্রতিটি আঘাত যেন তার ভেতরের সমস্ত ভয়, ক্রোধ আর সংগ্রামের প্রকাশ হয়ে উঠেছে। শত্রুটি বাঁচার চেষ্টা করলেও জবার ক্রমাগত আঘাত তাকে নিষ্ক্রিয় করে দেয়। আশেপাশে সবাই হতভম্ব হয়ে দেখে জবার রুদ্ররূপ। শেহবাজ জবার এহেন রূপে খুব করে উপলব্ধি করে এই মেয়েটি প্রয়োজনে এক সাহসী যোদ্ধা নয়, বরং নিজের ভেতরের ভয়কে হারিয়ে জন্ম নেয়া এক অনন্য শক্তিও বটে। শেহবাজ ধীর পায়ে এগিয়ে এসে জবার হাত ধরে তাকে থামায়। জবার কাঁপতে থাকা হাত থেকে লাঠি ফেলে দিয়ে শেহবাজ তার তলোয়ার তুলে দেয়। এক নিঃশব্দ সুনিপুণ আঘাতে শত্রুটির জীবন শেষ করে দেয়। ফের সে গম্ভীর দৃষ্টিতে জবার দিকে তাকিয়ে তার মাথা থেকে পড়ে যাওয়া ঘোমটাখানা তুলে দিয়ে কঠোরভাবে বলে ওঠে, তোমায় বাহিরে বের হতে না করেছি, তবুও কেন বের হয়েছো? জবা মাথা নিচু করে নিরীহ কণ্ঠে জবাব দেয়, আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল তাই। জবার কণ্ঠের কোমলতা মুহূর্তের জন্য শেহবাজকে থমকে দিলেও তার রাগ আবারও ফিরে আসে। সে কঠোর স্বরে বলে, যদি তোমার কিছু হয়ে যেত, তোমার বোকামির জন্য আমি সব হারাতাম। সেটা কি বুঝতে পারছো তুমি? বোকাফুল। জবা মাথা নিচু করে থাকে, চোখে অপরাধ বোধের ছায়া স্পষ্ট। শেহবাজ জবাকে আর কিছু না বলে সম্মুখে ফিরতেই বন্দী থাকা শত্রুটির দিকে নজর দিতেই দূর থেকে এক তীর তীব্র গতিতে লোকটির বুকে বিদ্ধ হয়। শত্রুটি মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন করুণ দৃশ্য দেখে সকলে একযোগে সম্মুখে তাকায়, কিন্তু তখনই অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি তীর শেহবাজের দিকে ছুটে আসে। তীরটি এক অপ্রত্যাশিত আঘাত হয়ে সোজা তার বুকে গিয়ে বিঁধে। তীক্ষ্ণ যন্ত্রণার স্রোতে মুহূর্তেই তার শরীরে প্রবাহিত হয়, আর শেহবাজ বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এতক্ষণ ধরে নিজের বাহু চেপে দাঁড়িয়ে থাকা জুনায়েদ নিজের ব্যথা ভুলে ছুটে এসে শেহবাজকে ধরতে শেহবাজ শক্ত হাতে জুনায়েদকে সরিয়ে দেয়। শ্বাসকষ্টে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি, তুমি নিজেকে সামলাও। বলে শেহবাজ নিচের বুকে বিঁধে থাকা তীরটি শক্ত হাতে ধরল এবং তীব্রভাবে টেনে বের করে ফেলল। অন্যদিকে শেহবাজের সঙ্গে থাকা সভাসদদের কিছু সদস্য তীর নিক্ষেপের স্থানের দিকে দ্রুত ছুটে যায়, যেন শত্রুদের অবস্থান চিহ্নিত করা যায়। তীরটি বের হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ে, আর শেহবাজের চোখ ব্যথায় এক মুহূর্তের জন্য খিচে বন্ধ হয়ে যায়। তার শরীরে তীব্র যন্ত্রণার রেশ ফুটে ওঠে। এতক্ষণ যাবৎ শেহবাজের এহেন হালাতে স্তব্ধ হয়ে থাকা জবা এখন আর স্থির থাকতে পারে না। শেহবাজের রক্তে ভিজে যাওয়া বুক নিষ্কম্পিত হাতে চেপে ধরে, তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, আপনার কিছু হবে না, আমি আপনার কিছু হতে দিব না। ফের রক্ত থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে,
রক্ত থামছে না কেন? জবার এহেন অবস্থা দেখে শেহবাজ অতি কষ্টে বলে ওঠে। ফুল, আমি ঠিক আছি, ভয় পেও না। শেহবাজের কথায় জবা চিৎকার করে বলে ওঠে। চুপ থাকুন, এত রক্ত বের হচ্ছে আর বলছেন ঠিক আছেন? জবার ধমকে শেহবাজ এহেন পরিস্থিতিতেও ভ্রু কুঞ্চিত করে মেয়েকে রাগ দেখিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে জবার পানে তাকিয়ে বলে ওঠে। তোমার সাহস কি করে হয় নিজের স্বামীর সাথে উঁচু গলায় কথা বলার? আর নিজের কান্না থামাও, বোকা ফুল। এমন হালাতে শেহবাজের কঠোর কথাগুলি শুনে জবা নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে শেহবাজের বুকে হাত চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করতে থাকে। পরন্তু এবার সে কোনোভাবেই শপথ হতে পারছে না। শেহবাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তার অবস্থা উপলব্ধি করে বুঝতে পারে যে আজ আর তার ধমকেও জবা নিজেকে শান্ত করতে পারবে না। তাই তার হৃদয় শিথিল করে নীরবে জবার হাতে নিজের হাত রাখে তার কণ্ঠে সান্ত্বনা মিশিয়ে বলে। জবা, আমি সত্যিই ঠিক আছি, তুমি একটু শান্ত হও। কিন্তু জবা শোনে না। তার কণ্ঠে কান্নার ভার তার হৃদয় ভেঙে যায়। তখনই জবা সম্মুখে থাকা জুনায়েদের দিকে তাকিয়ে বলে ওঠে। ভাইজান কিছু করুন, ওনার অনেক রক্ত পড়ছে। জুনায়েদ নিজের যন্ত্রণার কথা ভুলে শেহবাজকে তুলতে নিলে সেখানে উপস্থিত একজন প্রবীণ সভাসদ, যিনি ঔষধ বিদ্যায় পারদর্শী। তিনি জুনায়েদের উদ্দেশ্যে শেহবাজকে নিয়ে তাঁবুতে ফিরতে বলতেই জুনায়েদের শেহবাজকে নিয়ে তাঁবুতে শুইয়ে দেয়। তখনই শত্রুর সন্ধানে যাওয়া সভাসদরা তাঁবুর দিকে ফিরে আসে। শেহবাজ তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। অপরাধীকে ধরতে পেরেছেন আপনারা? আমরা কাউকে খুঁজে পাইনি হুজুর। বলেই সবার নজর পড়ে শেহবাজের রক্তাক্ত বুকে, যেটা জবা এখনও চেপে ধরে রেখেছে। ফলশ্রুতিতে সকলেই চিন্তিত হয়ে যায়। তখনই প্রবীণ সভাসদ শেহবাজের উদ্দেশ্যে বলে ওঠে। হুজুর, এই মুহূর্তে আপনার কথা না বলাই উত্তম। প্রবীণ সভাসদের কথার প্রত্যুত্তরে শেহবাজ কিছু বলতে দিলেই জবা তার মুখ চেপে ধরে বলে। দয়া করে চুপ থাকুন। জবার অনুরোধে শেহবাজ আর কোনো কথা বাড়ায় না। তখনই প্রবীণ সভাসদ তীব্র মনোযোগের সাথে শেহবাজের বুকে তীরের আঘাতে সৃষ্ট ক্ষতটি পরীক্ষা করে দেখে। তার চোখে কিছু গভীর উদ্বেগ ফুটে ওঠে এবং দ্রুত উপস্থিত সভাসদের উদ্দেশ্যে গরম পানি এবং কিছু বিশেষ উদ্ভিদের নাম বলে তাদের আনার নির্দেশ দেয়। তার নির্দেশে জুনায়েদ সাথে সাথে দ্রুত ছুটে যায়। সভাসদের অন্য সদস্যরাও তার পিছু পিছু চলে যায়। সময় গড়াতে থাকে, কিন্তু জুনায়েদ ও সভাসদরা এখনও ফিরে আসে না। প্রবীণ লোকটি তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেহবাজের রক্ত থামানোর, কিন্তু রক্তের প্রবাহ থামাতে একেবারে ব্যর্থ হচ্ছেন। এইদিকে অবিরত রক্তক্ষরণের কারণে শেহবাজের শ্যামলা মুখের রং কালচে হয়ে যাচ্ছে। এমন অবস্থায় জবার শরীরের প্রতিটি অংশ কম্পিত হতে থাকে এক ভীতিকর পরিস্থিতিতে। এহেন দম বন্ধকর অবস্থায় শ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। চোখের সামনে প্রিয় স্বামীকে এমন দুঃসহ অবস্থায় দেখে জবার সহ্য হয়ে উঠছে না। পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছে তার সম্মুখে। প্রতিটি মুহূর্ত আরও শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে তার নিকট। জবা কিছুই বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। নিজেকে প্রায় পাগল পাগল লাগছে তার। সে খুব করে অনুভব করছে তার অর্ধাঙ্গের কিছু হলে সে বাঁচবে না। তাই নিজের অজান্তেই জবা হিসিয়ে বলতে থাকে। আমি বাঁচবো না, মরেই যাব। জবাকে গুনগুন করতে দেখে শেহবাজ নিজের ক্লান্ত চোখে অনিমেষ জবার দিকে চেয়ে থেকে ফিসফিসিয়ে বলে ওঠে। জবা ফুল, আমার কিছু হলে কি তুমি ফিরে যাবে নিজের পিতামাতার নিকট? বিবাহ করবে কি অন্য কাউকে? ভুলে যাবে কি আমায়? শেহবাজের এহেন প্রশ্নে জবা রুদ্ররূপ ধারণ করে রক্ত চক্ষু নিয়ে অশ্রুসিক্ত নয়নে গর্জে বলে ওঠে। মরে যাব, আমি মরে যাব আপনি বিহনে। ঝরে পড়ব একা, শুকনো ফুলের মতো। হারিয়ে যাব পৃথিবীর কোণে, নিঃশেষ হয়ে যাব ধুলোর মতো, অগণিত স্মৃতির মাঝে বিলীন হয়ে। জবার মুখ থেকে এমন হৃদয় বিদারক বাক্য শুনে শেহবাজের কঠোর ঠোঁটের কোণে এক অদৃশ্য হাসির আভাস দেখা দেয়। যে হাসি এতকাল শীতল গাম্ভীর্যের আড়লে বন্দী ছিল, তা আজ উদ্ভাসিত হয় অবিরল স্পন্দনে। ফের রক্তমাখা কাপা হাতে শেহবাজ শুয়ে থেকে জবার মাথার ঘোমটাটা সতর্ক হাতে টেনে দেয়। ফের তৃষ্ণার্ত কণ্ঠে ভাঙা গলায় গম্ভীর ভাব নিয়ে শেহবাজ বলে ওঠে। বোকা ফুল, কতবার বলেছি পরপুরুষের সামনে যেন তোমার ঘোমটাটা না খুলে। শেহবাজের এহেন রূপে বলা বাক্য জবার হৃদয়ে তীব্র বেদনার ঝড় তোলে। তার বুক ফেটে আরও তীব্র বেগে কান্না আসে।
আর সেই কান্নার অশ্রু নিরবিচ্ছিন্ন ধরায় গড়িয়ে পড়ে। সেই দুঃসহ অশ্রু দেখে শেহবাজ তার নিস্তেজ রক্তমাখা আঙুল দিয়ে আলতো করে জবার চোখের কোণ মুছে দিয়ে গভীর অথচ নিভে যাওয়া স্বরে ধীরে ধীরে বলে, তোমার চোখে এই অশ্রুধারা কেন? এটি কি স্বামীর প্রতি কর্তব্যের নিঃশব্দ সাক্ষ্য, নাকি গভীর ভালোবাসার অনির্বাচ্য প্রকাশ? শোনো ফুল, আমি বাঁচি বা মরি, এই অশ্রু যেন শুধুই আমার জন্য ঝরে, অন্য কারো জন্য নয়। শেহবাজের কথায় জবা অভিভূত হয়ে নিচের দৃষ্টি শেহবাজের দৃষ্টিতে নিবদ্ধ করতে তার চোখে এক গভীর অবসন্নতা লক্ষ্য করে জবা। ধীরে ধীরে শেহবাজের শরীর যেন জীবনের উজ্জ্বলতা হারিয়ে নিস্তেজ হয়ে পড়ছে। মুহূর্তের তার চোখের পাতা নিমিষে বন্ধ হয়ে গেল। শেহবাজের হঠাৎ এই পরিবর্তনে শ্বাস প্রশ্বাস বেগতিক হয়ে ওঠে জবার। কণ্ঠ কম্পিত হতে থাকে, যেন সমস্ত পৃথিবী তার চারিপাশে ঘুরে দাঁড়িয়েছে। ফের অবর্ণনীয় আতঙ্কে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে সে আকস্মিকভাবে চিৎকার করে প্রবীণ লোকটিকে বলে ওঠে, দেখুন না ওনার কি হয়েছে, উনি চোখ কেন বন্ধ করলেন? বলুন না উনি ঠিক আছেন তো? জবার আতঙ্কিত প্রশ্নে প্রবীণ লোকটি তৎক্ষণাৎ এগিয়ে এসে শেহবাজের নিস্তেজ দেহ পরীক্ষা করতে থাকে। তার হাতটি তীব্র কাঁপছিল, মুখটি অসীম উদ্বেগে ভারাক্রান্ত হয়ে উঠেছে। যদিও তিনি চেষ্টা করেছিলেন নিজের অস্থিরতা গোপন করার, তবুও তা সফল হয়নি। তার কণ্ঠ থেকে অল্প স্বরে বেরিয়ে আসে, জমিদার, হুজুরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সময় নষ্ট করা উচিত হবে না। ঔষধ প্রস্তুত করতে হবে অবিলম্বে। তাদের কথোপকথনের মাঝে তাঁবুর ভারী পর্দা সরিয়ে জুনায়েদ এবং তার সঙ্গীরা প্রবেশ করে। জুনায়েদের হাতে বিরল ঔষধি উদ্ভিদ, তার তীক্ষ্ণ চোখে ধরা স্পষ্ট দেখা যাচ্ছে ক্লান্তির গভীর ছাপ। যেন পথ চলতে চলতে তার আত্মাও ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্তি মাখা মুখে প্রবেশ করে সে তীক্ষ্ণ ক্ষীণ স্বরে বলে ওঠে, উদ্ভিদ সংগ্রহ করতে গিয়ে অনেকটা সময় কেটে গেল। এখানে সবকিছু ঠিক আছে তো? তার কণ্ঠে উদ্বেগের ঝলক স্পষ্ট, কিন্তু কথা শেষ হওয়ার পূর্বেই তার চোখ গিয়ে আটকে যায় শেহবাজের নিস্তেজ দেহে। যেন অমঙ্গল তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নিয়েছে। শেহবাজের এমন দুর্বল চেহারা দেখে জুনায়েদ বাকরুদ্ধ হয়ে পড়ে। হাতের ঔষধি প্রায় ছিটকে পড়ে যাওয়ার উপক্রম। ঠিক সেই মুহূর্তে জবা দ্রুত এগিয়ে এসে কাতর মুখে জুনায়েদের হাত থেকে উদ্ভিদগুলো কেড়ে নিয়ে প্রবীণ লোকটির হাতে তুলে দিয়ে কাতর স্বরে বলে ওঠে, আপনি তো এগুলোই চেয়েছিলেন তাই না? এবার সবকিছু ভাইজান এনেছেন, এবার উনি ঠিক হয়ে যাবেন তাই না? প্রবীণ লোকটি নীরবে মাথা নাড়ায়। সময় নষ্ট না করে উদ্ভিদগুলো নিয়ে ঔষধ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে জবা শেহবাজের প্রাণশক্তি ফেরানোয় মরিয়া প্রচেষ্টায় তাকে ডেকে চলেছে, যেন তার ডাক শেহবাজের নিস্তেজ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। অবশেষে ঔষধ তৈরি শেষ হয়। প্রবীণ লোকটি তা শেহবাজের গভীর ক্ষতস্থানে প্রয়োগ করে। মুহূর্তের মধ্যে রক্তপাত থেমে যায়। তাঁবুতে উপস্থিত সবাই তখন একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। সময় যায়, কিন্তু তবুও শেহবাজের চেতনা ফেরে না। শেহবাজকে এমন প্রাণহীন দেখে জবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে উন্মাদের মতো চিৎকার করে ডেকে ওঠে, যেন তার চিৎকার শেহবাজকে মৃত্যুর হাতছানি থেকে ফিরিয়ে আনবে। এহেন পরিস্থিতিতে জুনায়েদ প্রবীণ লোকটির দিকে তাকিয়ে প্রশ্নবোধক দৃষ্টি দেয়। প্রবীণ লোকটি সেই দৃষ্টির অর্থ বুঝে নিম্নগামী কণ্ঠে বলে, আমার দ্বারা যা সম্ভব তা করেছি। এখন যেভাবেই হোক জমিদার হুজুরকে ওই ওষুধটা খাওয়াতে হবে, তার জ্ঞান ফেরা না পর্যন্ত আর কি। এটা খাওয়ালে কি ভাইজানের জ্ঞান ফিরবে? জুনায়েদের প্রশ্নের প্রবীণ লোকটি মাথা নত করে বলে ওঠেন, আমি জানি না, এখন সবকিছু আল্লাহর হাতে। তার কথায় জুনায়েদের শরীরের সমস্ত শক্তি নিস্তেজ হয়ে পড়ে। অন্যদিকে জবার পাগল প্রায় অবস্থা। জবার এহেন অবস্থা দেখে জুনায়েদ নিজেকে সামলে সম্মুখে এগিয়ে এসে জবাকে থামানোর চেষ্টায় বলে ওঠে, ভাবিজান, নিজেকে সামলান। এখন দয়াময় রবের উপর ভরসা করুন, তার কাছে ভাইজানের সুস্থতা প্রার্থনা করুন। তিনি নিশ্চয়ই আমাদের খালি হাতে ফেরাবেন না। জুনায়েদের কথায় জবার অস্থির মন কিছুটা শান্ত হয়। তার চোখের অশ্রুর ভারী স্রোত এক মুহূর্তের জন্য স্থবির হয়ে যায়। অশ্রুসিক্ত নয়নে সে একবার জুনায়েদের দিকে গভীর দৃষ্টিতে তাকায়, যেন তার ভেতরের সমস্ত বেদনা সেই এক দৃষ্টিতে ধারণ করা। কোনো কথা না বলেই সে ধীর পায়ে তাঁবুর বাইরে চলে যায়। তার এই হঠাৎ আচরণে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। নিঃশব্দের মাঝে কেবল বিস্ময়ের এক অদৃশ্য ঢেউ আছড়ে পড়ে। কারোরই সাহস হয় না কিছু বলার। তারা কেবল তার প্রস্থানের দিকে তাকিয়ে থাকে, যেন প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে এক অনির্বচনীয় রহস্য। অল্পক্ষণ পর জবা ফিরে আসে, তবে এবার তার চেহারার এক অদ্ভুত পরিবর্তন।
তার দৃষ্টি নত মুখে ছড়িয়ে আছে এক অগাধ শান্তি, যেন এক গভীর অভিজ্ঞতা তাকে ভেতর থেকে বলতে দিয়েছে। সবার সামনে এসে স্থির কণ্ঠে বলে ওঠে, আপনারা সবাই বাইরে যান, আমি এখন সালাত আদায় করব। জবার কথায় প্রবীণ লোকটি একটু চিন্তিত হয়ে বলে ওঠেন, কিন্তু জমিদার গিন্নি, জমিদার হুজুরকে তো আধ ঘন্টা পর পর ওই ওষুধটা খাওয়াতে হবে। তার কথার প্রতি উত্তরে জবা শান্ত কণ্ঠে বলে ওঠে, চিন্তা করবেন না, আধ ঘন্টা পর ঔষধ আমি খাওয়াবো। তবুও যদি কোনো অসুবিধা হয় তবে অবশ্যই আপনাদের ডাকবো। জবার এই অটল নিশ্চয়তায় বাকিদের মনে আর কোনো প্রশ্ন জাগে না। তারা নীরবে প্রস্থান করে, যেন তার দৃষ্টি ও কণ্ঠে লুকানো দৃঢ়তার সকল উত্তর নিহিত। তবে প্রস্থান করতে করতে জুনায়েদের দৃষ্টি স্থির হয় জবার উপর। মাত্র কিছুক্ষণ আগেও মেয়েটি উন্মাদের মতো আচরণ করছিল, যেন শোক তার উদ্বেগের তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তার অস্তিত্ব। অথচ এখন তাকে দেখে মনে হয় যেন সে এক দায়িত্বশীল কন্যার প্রতিমূর্তি, যার উপর সমস্ত দায়িত্বভার ন্যস্ত করা যায়। এই ভাবনার ভারে ক্লান্ত জুনায়েদ ও তাঁবু ছেড়ে বেরিয়ে যায়, আর জবা সকল মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করে মাথা নত করে আত্মসমর্পণ করে দয়াময় রবের স্নেহময় করুণার কাছে। জুনায়েদ তাঁবুর বাইরে এসে গাছের উঁচু শিখরে বসে, তার দৃষ্টি নিবদ্ধ অম্বরের দিকে, যেখানে অন্ধকার এখনো অটল। সেই নিঃসীম শূন্যতায় যেন কোনো অদৃশ্য প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে সে। আকাশের নীরবতা যেন তাকে গ্রাস করছে, অথচ তার মনস্তাপ তাকে মিশে যাচ্ছে নিঃশব্দে। হঠাৎ প্রবীণ লোকটি ধীর পায়ে এগিয়ে এসে তার সম্মুখে দাঁড়ায়। অদৃশ্য কষ্টের ভারে নত জুনায়েদের ক্ষত বিক্ষত বাহু থেকে রক্তমাখা কাপড় সরিয়ে ফেলে সে। তাজা রক্তের দৃশ্য উদাসীন চোখে দেখে জুনায়েদ। একবার লোকটির দিকে তাকায়, তারপর আবার আকাশে ফিরিয়ে নেয় তার দৃষ্টি। প্রবীণ লোকটি কোনো কথা না বলে নীরবে ওষুধ লাগায় তার ক্ষত স্থানে। পরিষ্কার কাপড়ে তা মুড়িয়ে বেঁধে দেয়। নিজের কাজ শেষ করে নিঃশব্দে প্রস্থান করে জুনায়েদের সম্মুখ থেকে। জুনায়েদ তখনও শূন্য দৃষ্টিতে স্থির থাকে, তার ভাবলেশীন চোখে কোনো আবেগের স্পর্শ নেই। এক গভীর নিঃসঙ্গ কণ্ঠে সে হঠাৎ ফিসফিসিয়ে ওঠে, যেন নিজের সাথেই কথা বলছে। রোকাইয়া, তুমি যদি আজ এখানে থাকতে তবে কি ভাবিজানের মতো আমায় নিয়ে অস্থির হতে? আচ্ছা, আমি যদি মরে যাই তবে তুমি কি একটু কষ্ট পাবে? তার কণ্ঠস্বর আকাশের নীরবতায় মিশে যায়। কোনো প্রতিদ্বন্দ্বী ফিরে আসে না, কোনো সান্ত্বনা আসে না, শুধু অন্ধকার আকাশ আর নক্ষত্রের ক্ষীণ আলো সাক্ষী হয়ে রয়ে যায় তার বেদনাময় আর্তকথনে। তাঁবুর ভেতরে জবা তখনও সালাতে নিমগ্ন, তার চোখে গভীর দৃষ্টি আর মুখে দোয়ার ফিসফিস শব্দ। সময় গড়াতে সালাত শেষ করে জবা উঠে দাঁড়ায়, ধীরে শেহবাজের পাশে গিয়ে বসে। বাটিতে রাখা ওষুধ তুলে নিয়ে কাপা হাতে চামচে ভরে শেহবাজকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু শেহবাজের নিস্তেজ শরীর কিছুতেই তা গ্রহণ করতে পারে না। প্রতিবার ব্যর্থ হওয়ার সঙ্গে জবার হাত কেঁপে ওঠে, তার চোখ বেয়ে নীরব অশ্রুধারা ঝরে, যেন তার সমস্ত শক্তি সেই অশ্রুর সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। অসংখ্য চেষ্টার পরেও সফল না হয়ে এক মুহূর্তের জন্য থেমে যায় জবা। কেউ একজনকে ডাকতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায়, কিছু ভাবতে থাকে গভীর মনোযোগে। ফের একটি দীর্ঘশ্বাস নিয়ে সে পুনরায় শেহবাজের সম্মুখে বসে। বাটির মধ্যে থেকে কিছু ওষুধ নিজ মুখে তুলে নেয়। নিঃশব্দে শেহবাজের মুখের কাছে ঝুঁকিয়ে তার নিস্তেজ ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে ধীরে ধীরে নিজের মুখের ঔষধ শেহবাজের মুখে প্রবিষ্ট করে। শেহবাজের নিস্তেজ শরীর একসময় সেই ওষুধ গলতকরণ করে নেয়। জবা এক গভীর সান্ত্বনার নিঃশ্বাস ফেলে, যেন তার অন্তরের সমস্ত জ্বলন সেই এক মুহূর্তের প্রশমিত হয়েছে। তারপর ধীর পায়ে উঠে দাঁড়ায়, আবার সালাতে ফিরে যায়। সময়ের প্রবাহ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলে। পূর্ব আকাশে সূর্যের আগমনী আভাস স্পষ্ট হয়, আর ফজরের ক্ষণ ক্রমশই ফুরিয়ে যায়। শেহবাজকে খাওয়ানোর সমস্ত ওষুধও ফুরিয়েছে। তবুও শেহবাজের চেতনার কোনো আভাস মেলে না। প্রবীণ লোকটি বারবার এসে শেহবাজের অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করে, কিন্তু প্রত্যেকবারই সে নিঃসঙ্গ হতাশার ভারী নত হয়ে পড়ে। আশার ক্ষীণতম আলোটুকু মুছে গেলে একসময় সে গভীর উদ্বেগ নিয়ে তাঁবুর বাইরে সরে যায়, যেন প্রার্থনাও তার কাছে সমাধানহীন হয়ে পড়েছে। মধ্যাহ্নের সূর্য প্রায় দিগন্তে এসে ঠেকেছে। তাঁবুর ভিতরে জবা নফল সালাতের সেজদায় লুটিয়ে আছে, তার অশ্রুসিক্ত কণ্ঠে নীরব আহাজারি আকাশভেদ করে যেন সৃষ্টিকর্তার আরশে গিয়ে ঠেকে। তার হৃদয়ের
প্রতিটি স্পন্দন, প্রতিটি আর্তনাদ একান্তভাবে রবের প্রতিটি নিবেদিত। সিজদায় মাথা ঠেকিয়ে ভয়ে আর অস্থিরতায় জবা নিঃশব্দে ডুকরে কাঁদে। ঠিক সেই মুহূর্তে শেহবাজের বন্ধ চোখ ধীরে ধীরে খুলে যায়। তার দৃষ্টি ক্ষীণ আলোতে নিবদ্ধ হয়। প্রথমবারের মতো তার ঠোঁট নড়ে, মৃদু কণ্ঠে একটি শব্দ উচ্চারিত করে। ফুল। কিন্তু শেহবাজের এই মুগ্ধকর ডাক জবার কর্ণগোচর হয় না। কিভাবে হবে? সে যে তখন ধ্যানমগ্ন, তার সমস্ত অস্তিত্ব নিবেদিত দয়াময় রবের প্রতি। তার কান যেন পৃথিবীর সব শব্দ থেকে মুক্ত। তার হৃদয় শুধুই প্রার্থনার প্রতিধ্বনি বহন করছে। শেহবাজ ধীরে মাথা ঘুরিয়ে চারপাশে দৃষ্টি ফেলতেই তার চোখে পড়ে জবার সেজদারত অবয়ব। প্রার্থনায় নিমগ্ন সেই দৃশ্য তার বিবর্ণ মুখে এক অনির্বচনীয় মৃদু হাসি ফুটিয়ে তোলে। সে ধীরে ধীরে নিজের দুর্বল শরীর তুলে বসার চেষ্টা করে, যা তার মতো রোগীর পক্ষে কষ্টসাধ্য। কিন্তু শেহবাজ সে তো এক দুর্দান্ত যোদ্ধা। চোখ যখন খুলেছে তখন এই দুর্বলতা তাকে বশ করতে পারবে না কোনো ক্ষণে। সর্বশক্তি প্রয়োগ করে শেহবাজ ধীরে ধীরে উঠে বসে। যন্ত্রণায় ছিন্ন ভিন্ন শরীর নিয়েও এক সংকল্পবদ্ধ দৃঢ়তায় সে দাঁড়িয়ে যায়। নিঃশব্দে ধীর পায়ে সে এগিয়ে আসে জবার কাছে। ফের জবার সম্মুখে হাঁটু গেড়ে বসে স্নেহমাখা হাতটি রাখে তার সিজদারত মাথায়। এহেন স্পর্শে জবার প্রার্থনার গভীরতা ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই সে সেজদা থেকে উঠে সালাম ফিরায়। ফের সম্মুখে থাকা নিজের স্বামীর মুখ পান দর্শন করে শান্ত দৃষ্টিতে। কিছুক্ষণ পূর্বেও তার মাঝে থাকা অস্থিরতা লেশ মাত্র পরিলক্ষিত হচ্ছে না এখন তার দৃষ্টিতে, বরং সেখানে প্রকাশিত হচ্ছে এক অসীম প্রশান্তি। নিজের প্রশান্তিরত মুখে হাসি ফুটিয়ে ভাঙা কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। জবার সালামের প্রত্যুত্তরে শেহবাজ মৃদু হাসি দিয়ে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। শেহবাজের কণ্ঠস্বর ভেসে আসতেই জবা এক গভীর নিঃশ্বাস ফেলে, যেন তার সমস্ত ক্লান্তি মুছে গিয়ে এক পবিত্র শান্তি নেমে এসেছে। একে অপরের কাছে শান্তির আশ্রয় খোঁজে। সে মাথা রাখে শেহবাজের কাঁধে, তার আঁখি যুগল বন্ধ করে এক অমলিন শান্তিতে প্রবেশ করে। ফের ক্ষীণ কণ্ঠে বলে, সত্যি মরে যেতাম আপনি বিহনে। জবার ক্ষীণ কণ্ঠের বাক্যে শেহবাজ জবাকে শক্ত হাতে আলিঙ্গন করে, মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলে, বিশ্রাম করো ফুল, আমি আছি তোমার সনে। শেহবাজ দীর্ঘক্ষণ জবাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন সময় থেমে গেছে, পৃথিবী পুরোপুরি স্থির হয়ে গেছে। এমন মুহূর্তে তাঁবুর প্রবেশদ্বারে পা রাখতে জুনায়েদ তার ভাইকে সজ্ঞানে দেখে অবাক হয়ে এক আনন্দময় চাহনিতে তার দিকে এগিয়ে এসে বলল, ভাইজান, আপনি ঠিক আছেন? জুনায়েদের প্রশ্নে শেহবাজ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে তার তর্জনী আঙুল মুখে ঠেকিয়ে শান্ত স্বরে বললেন, জুনায়েদ চুপ থাকো, তোমার ভাবিজান বিশ্রাম করছে। শেহবাজের কথায় জুনায়েদের মুখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। সে নীরবেই তাঁবুর বাইরে থেকে চলে যায়, যেন এই শান্তির মুহূর্তের সে কোনো প্রকার বাধা প্রদান করতে চাইছে না। তাঁবুর নিস্তব্ধতাকে ভেদ করে শেহবাজ তার অটুট হাতে জবাকে আগলে রেখেছে গভীর যত্নে। সময় কতটা কেটেছে কোনো হিসেব নেই তার। জবা শেহবাজের প্রশস্ত বুকে মাথা রেখে নিজের সমস্ত ক্লান্তি, দুঃখ এবং উদ্বেগকে ভুলে চিন্তাহীন ঘুমে মগ্ন। শেহবাজের তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎ তাঁবুর ফাঁক দিয়ে বাইরের দিকে পড়তেই সে ধীরে ধীরে জবাকে তার আরামের স্থানে শুইয়ে দেয়। ফের পদচারণ করে তাঁবুর বাহিরে। তার প্রতিটি পদক্ষেপ ভারী, যেন এক একটি দায়িত্বের প্রতীক। তাঁবুর বাইরে এসে শেহবাজ থমথমে চোখে চারিপাশে তাকায়। ক্লান্ত মুখে অপেক্ষারত সভাসদরা তাকে দেখে প্রশান্তির হালকা হাসি টেনে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন জমিদার হুজুর? শেহবাজ তাদের আশ্বস্ত করে দৃঢ় অথচ কঠিন কণ্ঠে বলে, আমি ঠিক আছি, সকলে প্রস্তুত হন, মহলে ফেরার আয়োজন করুন। জুনায়েদ শেহবাজের কথায় চিন্তিত হয়ে উদ্বিগ্নে এগিয়ে আসে। কণ্ঠে শঙ্কা মিশিয়ে সে বলে, ভাইজান, আপনার এই অবস্থায় ভ্রমণ করা উচিত হবে না, আপনি বরং বিশ্রাম নিন। কিন্তু শেহবাজের চোখে এক বিন্দু দ্বিধার ছায়াও নেই। তার মুখে কঠোর দৃঢ়তার রেখা টেনে সে স্থির কণ্ঠে নির্দেশ দেয়, আমি যা বলেছি তা করো, বিশ্রামের সময় নেই, কিছুক্ষণের মধ্যে রওনা হব আমরা। তার কণ্ঠের দৃঢ়তা এমন ছিল যে উপস্থিত কেউ আর কোনো প্রশ্ন করার সাহস করেনি। চারিপাশ নীরব। শেহবাজ ভারী পদক্ষেপে আবার তাঁবুর ভিতরে প্রবেশ করে। জবা তখন ধীরে ধীরে ঘুম থেকে জেগে চারপাশে অস্থির চোখে তাকাচ্ছে। তার দৃষ্টি খুঁজে ফিরছে কিছু অদৃশ্য আতঙ্কের মতো। তাঁবুর প্রবেশমুখে শেহবাজকে দাঁড়িয়ে থাকতে দেখে জবা হঠাৎই উঠে দৌড়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে।
তার কণ্ঠ ভয়ে কাঁপছে, উদ্বেগে সিক্ত, যেন শব্দগুলো মনের গভীর থেকে ছুটে আসে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি ভেবেছিলাম আমি সব স্বপ্ন দেখেছি। জবার আলিঙ্গনের চাপ শেহবাজের ক্ষতস্থানে গিয়ে পড়তেই এক ঝটকায় ব্যথার স্রোত তার শরীর বেয়ে যায়। কিন্তু শেহবাজ মুখে একটুও প্রকাশ হতে দেয় না। চোখ বন্ধ করে ব্যথা সহ্য করে নিজেকে সামলে নেয়। ফের আলতো করে জবাকে বুক থেকে সরিয়ে গভীর কোমল কণ্ঠে বলে, ফুল, তুমি স্বপ্ন দেখোনি, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তার কথায় এক অদ্ভুত প্রশান্তি, যেন সমস্ত অস্থিরতার অবসান ঘটে। এরপর শেহবাজ মৃদু গম্ভীর স্বরে দৃঢ় নির্দেশ দেয়, তৈরি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই আমরা মহলে ফেরার জন্য রওনা হব। শেহবাজের বলা কথায় জবা এক মুহূর্ত চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। তার চোখের গভীরে চিন্তার ছায়া, যেন নীরবেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আপনার শরীর ভালো নেই, এভাবে কিভাবে ভ্রমণ করবেন? কিন্তু সে একটিও শব্দ উচ্চারণ করে না। শেহবাজ তার নীরব দৃষ্টির ভাষা বুঝতে পেরে মুখে দৃঢ়তার রেখা আরও গভীর করে কঠিন অথচ শান্ত কণ্ঠে বলে, ফুল, আমি প্রস্তুত হতে বলেছি। জবা আর কোনো কথা বাড়ায় না। শেহবাজের কথার গভীরতায় সে নীরব থেকে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে শুরু করে। তাঁবুর বাইরে তখন চঞ্চল কর্মব্যবস্থা, ঘোড়াগুলোও প্রস্তুত, মালপত্র গুছিয়ে নেওয়া হয়েছে। শেহবাজ নিঃশব্দে এক দৃষ্টিতে পুরো প্রস্তুতি পর্যবেক্ষণ করছে। তার উপস্থিতি যেন সবার মধ্যে এক অদৃশ্য শক্তি আর ভরসার সঞ্চার করে। সবকিছু প্রস্তুত হলে জবাকে পালকিতে বসানো হয়। শেহবাজ নিজে তার ঘোড়ায় চড়ে পালকির সামনের অবস্থান নেয়, যেন তার অস্তিত্বই তাদের সুরক্ষার প্রতীক। যাত্রা শুরু হয় নির্ধারিত গন্তব্যের পথে। পালকির ভেতর থেকে জবা পর্দার ফাঁক দিয়ে বারবার শেহবাজের দিকে তাকায়। তার চোখে উদ্বেগ আর চিন্তার ছায়া স্পষ্ট। কিন্তু যখনই সে শেহবাজের দৃঢ় পিঠ আর শক্ত হাতে লাগাম ধরা দৃশ্য দেখে, তার হৃদয়ে খানিক স্বস্তি নেমে আসে। শেহবাজও তার দায়িত্বের মাঝে মাঝে মধ্যে ঘোড়ার পিঠ থেকে জবার দিকে এক পলক তাকায়। সেই দৃষ্টিতেই সে জবার সমস্ত অস্থিরতা আর উদ্বেগ পড়ে নেয়। তার ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি খেলে যায়। ফের চোখের ইশারায় শেহবাজ জবাকে বোঝায়, আমি ঠিক আছি ফুল। জবাও সেই ভাষা বুঝে নেয়। তার হৃদয়ের অস্থিরতা কিছুটা স্থমিত হয়, আর যাত্রা অবিচল থাকে তাদের গন্তব্যের পথে। আজকের যাত্রা যেন সেই প্রথম দিনের মতো, যেদিন জবা অনিচ্ছাকৃতভাবে তার পিতা মাতাকে ছেড়ে অপ্রিয় এক পুরুষের সাথে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। যদিও আজকের গন্তব্য ও সেদিনের গন্তব্য এক, তবুও অনুভূতির সূক্ষ্ম পরিবর্তন আজ স্পষ্টতর হয়ে উঠেছে। সেদিন যে চোখে শেহবাজ ছিল এক কঠোর নির্দয় পুরুষ, আজ সেই চোখেই সে হয়ে উঠেছে তার সমস্ত পৃথিবী। যে মানুষটির প্রতি ছিল শুধুই ভয়, আজ সেই মানুষটির জন্য উদ্বেগ, চিন্তা এবং গভীর ভালোবাসার ছাপ ফুটে উঠেছে। সেদিন যা ছিল অজানা আতঙ্ক, আজ তা পরিণত হয়েছে এক গভীর সম্পর্কের অপূর্ব অনুভূতিতে। সুতরাং সত্যিই বলা যায়, সময়ই সব কিছু বদলে দেয়। অতঃপর শেহবাজ এবং জবার এই যাত্রা শুধু এক নির্দিষ্ট গন্তব্যের দিকে নয়, বরং তাদের অন্তরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে। তবে এই যাত্রা কি শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে, নাকি এটি এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে? পালকির সুরেলা আলো ছায়ায় অভ্যস্ত হয়ে জবা একে একে যাত্রার প্রতিটি মুহূর্ত মনে মনে জমিয়ে রাখে। ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্যের আলো কমে যেতে থাকে, আর তাদের পথের প্রতিটি মুহূর্ত সোনালি রঙে রঙিন হয়ে ওঠে। পালকির মৃদু ঝাঁকুনির সাথে ঘোড়ার খটখটে পদক্ষেপের শব্দে তাদের মনের গভীরে অনুভূতির ঢেউ আস্তে আস্তে আছড়ে পড়ে, আর একে অপরকে আরও কাছাকাছি অনুভব করতে থাকে। ফলশ্রুতিতে এই অনুভবে সময় অনন্তের মতো ধীরে প্রবাহিত হয়। রাতের নিস্তব্ধতা থেকে দিন আসতে থাকে, আর অক্লান্ত পরিশ্রমের পর তাদের রথ অবশেষে মহলের প্রধান ফটকের সামনে এসে থামে। ঘোড়ার খুঁড়ের ভারী শব্দে মহলের পরিবেশ মুহূর্তেই রুদ্ধ হয়ে যায়। অন্দরমহলের সকলে দৌড়ে বেরিয়ে আসে। উৎকণ্ঠা এবং কৌতূহলে ভরা মুখগুলো দরজার কাছে জড়ো হয়। আলেয়া বানু প্রথমেই দৃশ্যমান হন। তিনি সবাইকে পেছনে ফেলে এগিয়ে এসে কণ্ঠে স্পষ্ট উদ্বেগের আভাস নিয়ে সামনে দাঁড়ানো জুনায়েদের দিকে তাকান। তার ক্লান্ত চেহারা, ধুলো জমা কাপড় এবং ক্ষতচিহ্ন আর চৌকস ব্যক্তিত্বকে যেন ম্লান করে দিচ্ছে। আলেয়া বানুর কপালে দুশ্চিন্তার রেখা আরও গভীর হয়ে ওঠে। শেহবাজ তখনই ঘোড়া থেকে নেমে কোনো দিকেই না তাকিয়ে সোজা পালকির সামনে এসে দাঁড়িয়ে পর্দা সরিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ভেতর থেকে ধীর পায়ে জবা হাত বাড়িয়ে তার শক্ত মুঠি ধরে পালকি থেকে নামতে শুরু করে।
তার ক্লান্ত মুখ, নিস্তেজ দৃষ্টি যেন দীর্ঘ যাত্রার বেদনার গল্প বলে। তবুও শেহবাজের পাশে এসে দাঁড়াতেই তার মধ্যে বিন্দুমাত্র দ্বিধা নেই। আলেয়া বানুর চিন্তার কালো মেঘ তখন আরও ভারী হয়ে ওঠে। তার তীক্ষ্ণ নজর শেহবাজের শরীরের ওপর পড়ে। শালের ফাঁক গলে বেরিয়ে আসা শুভ্র রঙের কাপড়ের আভাস তার মনে নতুন উৎকণ্ঠা জাগায়। তিনি আর নিজেকে স্থির রাখতে পারেন না। কণ্ঠে উদ্বেগের কঠোর ঝাঁজ এনে প্রশ্ন করেন, এ কি হাল হয়েছে তোমাদের? তোমরা ঠিক আছো তো? জুনায়েদ মায়ের উদ্বেগ দূর করার জন্য বলে, আমি জান, আপনি শান্ত হন। আমরা ঠিক আছি। কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তবে তা পার করে এসেছি। তৎক্ষণাৎ শেহবাজ মায়ের মুখের পানি চেয়ে সরাসরি প্রশ্ন করে। আম্মি জান, তৌসিফ কোথায়? হঠাৎ শেহবাজের এহেন প্রশ্নে সালেহা বানু সামনে এসে কিছুটা সন্দেহ নিয়ে বলেন, তুমি তৌসিফের খোঁজ কেন করছো? আলেয়া বানুও চিন্তিত হয়ে একই প্রশ্ন করেন। তবে শেহবাজের মুখের কঠোর অভিব্যক্তি দেখে তারা কিছুটা ভীতু হয়ে পড়েন। তখনই আলেয়া বানু জবাব দেন, ও নিজের কক্ষেই আছে। শেহবাজ আর কোনো কথা না বলে দৃঢ় পদক্ষেপে তৌসিফের কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে। জবা শেহবাজের এহেন রূপে প্রস্থান দেখে চিন্তিত কণ্ঠে তাকে থামানোর চেষ্টা করে বলে ওঠে, আপনার শরীর খারাপ, বিশ্রামের প্রয়োজন রয়েছে, কক্ষে চলুন। শেহবাজ তার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলে, জবা ফুল, তোমার জানা প্রয়োজন, আমার কাজে বাধা দেয়া আমি পছন্দ করি না। এই একটি মাত্র বাক্যই যথেষ্ট ছিল জবার মনে ভয় সঞ্চার করতে। সে নত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই শেহবাজ ধমকে সুরে বলে ওঠে, জবা ফুল, এখানে দাঁড়িয়ে না থেকে কক্ষে যাও। শেহবাজের আদেশে জবা আর কোনো কথা না বাড়িয়ে নিজ কক্ষের দিকে চলে যায়। ফের শেহবাজ দৃঢ় পায়ে তৌসিফের কক্ষে প্রবেশ করে। তৌসিফ কারো পায়ের ভারী শব্দ শুনে পেছন ফিরতেই শেহবাজকে দেখে। তার চোখে মুহূর্তের জন্য ভয়ের ঝলক দেখা যায়, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, তুই এখানে? শিকার থেকে ফিরলি কখন? আমার উপর হামলা তুই করিয়েছিস? এহেন প্রশ্নে তৌসিফ থমকে গিয়ে শুকনো ঢোক গিলে বলে, কি কি যাতা বলছিস? আমি কেন তোদের উপর হামলা করাবো? তৌসিফের প্রত্যুত্তরে শেহবাজ মুখে কুটিল হাসি ফুটিয়ে বলে, আমাদের উপর হামলা তুই করাসনি তো কেন আমার উপর বাঘের হামলার মিথ্যা খবর সবার কাছে পৌঁছালি? তৌসিফ কিছুটা ঘাবড়ে গিয়েও কঠোর কণ্ঠে বলে, আমার দোষ নেই। আমি খবর পেয়েছি অন্য কারো মাধ্যমে, তাই তোর বিপদের কথা চিন্তা করে তাদের জানিয়েছি। তবে বেশ, যার কাছ থেকে এই মিথ্যা খবর পেয়েছিস তাকে আমার সম্মুখে হাজির কর। আমিও জানতে চাই কার এত সাহস যে মির্জা নগরের জমিদার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে। শেহবাজের কথার পৃষ্ঠে তৌসিফ জড়সড় হয়ে বলে ওঠে, সে তো মারা গেছে। গতকাল অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। তুই বিশ্বাস না করলেও তার কবর দেখাতে পারি আমি তোকে। তৌসিফের কথা শুনে শেহবাজের ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। ফের সে বলে, বাহ, আমার সম্পর্কে মিথ্যা তথ্য প্রদানকারীর মৃত্যু ঘটল আমি ফেরার পূর্বে। বিষয়টা কি সন্দেহজনক নয়? কথাগুলো বলে শেহবাজ আর বিলম্ব না করে দৃঢ় পদক্ষেপ ফেলে কক্ষ থেকে বের হওয়ার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ থেমে তৌসিফের দিকে না তাকিয়ে কঠোর কণ্ঠে শেহবাজ বলে ওঠে, তুই জানিস অন্যায়কারীকে শাস্তি দিতে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। আর এখানে তো আমার ফুলের জীবন এই ঘটনায় জড়িয়েছিল। বিশ্বাস কর, যদি অপরাধীর নাগাল পাই তাকে এই শেহবাজ মির্জার রোষের ভয়াবহ রূপ দেখতে হবে। কথাগুলো বলে শেহবাজ কক্ষ ছেড়ে চলে যায়। তখনই তৌসিফ পেছনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কখনোই অপরাধীকে ধরতে পারবি না শেহবাজ। জবা নিজের কক্ষে ঢুকেই দর্পণের সামনে গিয়ে দাঁড়ায়। একে একে নিজের গা থেকে অলংকারগুলো খুলতে খুলতে গুনগুন করে বলতে থাকে, হুশোবাবু, 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 আপনি সত্যিই হুশোবাবু। মহলে আসার পর থেকেই রাগ দেখিয়ে কথা বলছেন, অথচ ওখানে তো এমন রক্তচক্ষু নিয়ে কথা বলেননি। তখন কি আমার উপর রাগ দেখানোর সময় পাননি? কথাগুলো বলে অলংকার খুলে পেছনে ঘুরতে শেহবাজকে নিঃশব্দে ঠিক পাশেই দাঁড়িয়ে থাকতে দেখে জবার হৃস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়। ভয়ে কাচুমাচু হয়ে কিছু বলার চেষ্টা করলে শেহবাজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে, আমি ফোঁসবাবু? জবা হকচকিয়ে যায়। পেছনে সরতে সরতে কাচুমাচু ভঙ্গি দিয়ে উত্তর দেয়, না 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 না, আমি আপনাকে বলিনি। জবার উত্তরে শেহবাজ ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে চোখ ছোট ছোট করে বলে, তবে কাকে বলেছ? আমায় ছাড়া আর কারো এই উপাধি আছে নাকি? জবা পেছনমুখী নিজ পদচারণ থামিয়ে মাথা নেড়ে দ্রুত বলে ওঠে, ছি ছি, আপনি ছাড়া আর কেউ নেই। আপনি আমার একমাত্র হুশোবাবু।
জবার উত্তরে শেহবাজ তখন আরও এক ধাপ এগিয়ে নিকটে এসে এক হাত জবার কোমরে আঁকড়ে ধরে বলে ওঠে। তাহলে তুমি আমাকে ফুঁসো বাবু বলেছো, তাই তো? জবা ধরা পড়া চোরের মতো কাচুমাচু করে ভেবে বেড়ায় কি উত্তর দেয়া যায়। তার ভয় ও অস্থিরতার মাঝেই সে ভুলে যায় শেহবাজ কতটা কাছে এসেছে তার। তখনই শেহবাজ জবার থুতনি ধরে মুখ তুলে তার দিকে ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই মির্জানগরের জমিদারকে ফুঁসো বাবু বলতে তোমার একটুও ভয় হলো না? মুহূর্তেই শেহবাজের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে জবা চোখ বন্ধ করে নেয়, যেন সেই স্পর্শে সমস্ত জগৎ স্তব্ধ হয়ে গেছে। জবার এমন নীরব অথচ গম্ভীর প্রতিক্রিয়া শেহবাজকে আরও তীব্র আবেগে আচ্ছন্ন করে। সে ধীরে ধীরে জবার মুখে লেপ্টে থাকা চুল সরিয়ে দেয়। তার রুক্ষ অথচ দাবিদার অধরে জবার গালে স্পর্শ রেখে এক গভীর চুম্বনে মোহিত হয়। সেই স্পর্শে জবার সারা দেহ শিহরিত হয়ে ওঠে। ফলশ্রুতিতে জবা শেহবাজের পাঞ্জাবির শক্ত হাতে মুষ্টিবদ্ধ করে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু এহেন পরিস্থিতিতে তার অনিচ্ছাকৃত স্পর্শ শেহবাজের ক্ষতস্থানে চাপ ফেলে। ফলস্বরূপ গভীর ক্ষত থেকে রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকে। শেহবাজ ব্যথায় তীব্রতায় চোখ বন্ধ করে ফেলে। তার মুখাবয়বের দৃঢ়তা যেন মুহূর্তে কোমল হয়ে আসে। জবা হঠাৎ চোখ খুলে তার দিকে তাকায় এবং সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। শেহবাজের পাঞ্জাবি থেকে রক্তের দাগ ছড়িয়ে পড়ছে, আর এই দৃশ্য জবার ভেতরে এক অদ্ভুত আতঙ্ক জাগিয়ে তোলে। সে দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। তার চোখ স্থির হয়ে থাকে ক্ষতস্থান থেকে প্রবাহিত রক্তে। ফের নিজেকে সংবরণ করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। জবার কণ্ঠ ফেটে যায় আবেগে। আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। এখন কি করব? জবার এহেন অবস্থা দেখে শেহবাজ দৃঢ় কণ্ঠে বলে, ফুল, ভয় পেও না, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তবুও জবা সান্ত্বনা পায় না। সে জানে না কিভাবে এই রক্ত বন্ধ করবে। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আলিয়া বানুর গলা শোনা যায়। পুত্র, আমি রাজহাকিম নিয়ে এসেছি, দরজা খুলে দাও। জবা তৎক্ষণাৎ ছুটে গিয়ে দরজা খুলে দেয়। রাজ হাকিম ভেতরে প্রবেশ করে শেহবাজের সামনে দাঁড়িয়ে বিনীত কণ্ঠে বলে, জমিদার হুজুর, আমি আপনার ক্ষেত দেখতে চাই, যদি আপনি অনুমতি দেন। শেহবাজ একবার জবার মুখের পানে চেয়ে সম্মতি জানিয়ে পাঞ্জাবি খুলে ফেলে। হাকিম তার ক্ষত পরীক্ষা করতে থাকে। তখনই পাশে দাঁড়িয়ে আলিয়া বানু পুত্রের বুকে রক্ত দেখে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করেন, পুত্র, এই রক্ত কেমন করে বের হলো? কি হয়েছিল? মায়ের প্রশ্নে শেহবাজ একবার জবার মুখের দিকে তাকায়, যে অপরাধ বোধে নতজানু হয়ে রয়েছে। তখনই মৃদু হাসি হেসে শেহবাজ বলে ওঠে, আপনি যান, চিন্তা করবেন না, একটা ছোট হাঁসের ছানা আমার বুকে এসে ভর করেছিল, তাই সামান্য রক্ত বের হয়েছে। আলিয়া বানু হতভম্ব হয়ে যান পুত্রের উত্তর শুনে। তবুও প্রশান্তি পান পুত্রের মুখে প্রথমবারের ন্যায় মৃদু হাসির রেখা দেখে। তার মুখে কিছু বলার ভাষা থাকে না। তিনি জবার দিকে তাকিয়ে একটু গভীর দৃষ্টিতে তাকান, যেন কিছু বুঝতে চেষ্টা করছেন। তারপর আর কোনো কথা না বাড়িয়ে হাকিমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। হাকিম যাবার আগে জবার কাছে কিছু ওষুধ দিয়ে বলে যায়, এগুলো নিয়মিত প্রয়োগ করবেন আর খাওয়াবেন। জমিদার হুজুর, ক্ষেত দ্রুত সেরে উঠবে। আলিয়া বানু বের হওয়ার সময় জবার উদ্দেশ্যে বলেন, জবা, এই ঔষধগুলো যেন সঠিক সময়ে প্রয়োগ করা হয়। বলেই মুখে সকলের অগোচরে হাসি ফুটিয়ে সেখান থেকে প্রস্থান করেন। আলিয়া বানুর কথা শুনে জবা মাথা নিচু করে ফেলে। তার মুখে ম্লান হাসি দেখা যায়। শেহবাজ এই দৃশ্য দেখে মৃদু হেসে বলে ওঠে, ফুল, তোমার ভাবনা শেষ হলে আমায় পাঞ্জাবি পরিয়ে দাও। শেহবাজের নির্দেশে জবা এক মুহূর্ত বিলম্ব না করে পাঞ্জাবি পরাতে ব্যস্ত হয়ে যায়। তার প্রতিটি সঞ্চালনায় একাগ্রতা আর নিষ্ঠার প্রকাশ। শেহবাজ গভীর দৃষ্টিতে জবার প্রতিটি অভিব্যক্তি পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ আগেও যে মুখে অপরাধবোধের ছায়া ঢাকা ছিল, সেখানে এখন এক প্রগাঢ় দায়িত্ববোধের ছাপ স্পষ্ট। শেহবাজের চোখে তৃপ্তির ঝিলিক খেলে যায়। তার ঠোঁটের কোণে এক অনির্বচনীয় হাসি ফুটে ওঠে, যেন জবার এই রূপ তার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। নিজের আবেগ লুকিয়ে রাখতে ব্যর্থ হয়ে শেহবাজ গভীর অথচ শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি সত্যি আমার যোগ্য অর্ধাঙ্গিনী। জবা কি আদৌ শুনল সে মানি? কে জানে। সে তো ব্যস্ত নিষ্কর্মে। নিষ্কর্ম সম্পূর্ণ করে মুখে মিষ্টি হাসির রেখা টেনে বলে ওঠে, হয়ে গেছে। জবার মিষ্টি হাসিতে শেহবাজ খানিকক্ষণ নিজের বাস পাখির ন্যায় দৃষ্টি রেখে কথা না বলে উঠে দাঁড়ায়। ফের গুরু গম্ভীর পদচারণে দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজেকে দেখে শান্ত স্বরে বলে ওঠে, হয়ে গেছে, এবার শালটা গায়ে জড়িয়ে দাও, আমি বাহিরে যাব।
শেহবাজের কথায় জবা চোখ ছোট করে চিন্তিত হয়ে বলে ওঠে। কোথায় যাবেন? আপনি অসুস্থ, বিশ্রাম নেওয়া প্রয়োজন আপনার। জবার বাক্যে শেহবাজ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের অতীব তীক্ষ্ণ চোখ দুটো ছোট করে তার পানে চাইতেই জবা ধরফড়িয়ে বলে ওঠে। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি পরিয়ে। কথাটি বলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে শুভ্র চাদরটি হাতে তুলে নেয়। শেহবাজের সামনে এগিয়ে যায় জবাব, কিন্তু সেখানেই বাধে এক অস্বস্তিকর সংকট। শেহবাজ তার গম্ভীর মূর্তি ধরে বিশাল দেহখানা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার নাগাল পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে ওঠে জবার জন্য। বেচারি খুব সহজেই পাঞ্জাবিখানা পরিয়ে দিতে সক্ষম হয়েছিল শুধুমাত্র শেহবাজের বসে থাকার দরুন। এখন তো সে তার বিশাল আকৃতির দেহখানা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কি বোঝে না জবার মতো ছোট ফুল কি করে তার নাগাল পাবে যদি একটু না ঝুঁকে? মনে মনে কথাগুলো ভাবে জবাব, তবু মুখে কিছু বোঝে না। শেহবাজ বুঝতে পারে জবার মনোভাব, তবুও ঝোঁকে না বিন্দু পরিমাণও। জবা নিজ পায়ের পাতায় ভর দিয়ে শালখানা পরিয়ে দেওয়ার চেষ্টা করে অবিরত, তবুও ঠিকঠাক নিষ্কর্ম সম্পাদনে ব্যর্থ হচ্ছে বারংবার। জবার আপ্রাণ চেষ্টা দেখে শেহবাজের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। ফের মনে মনে বলে ওঠে, বোকা ফুল, যেরূপভাবে আমায় আপন করেছ সেরূপভাবেই না হয় আমায় ঝুঁকতে বাধ্য করো। আমার উপর তোমার অধিকারের বিন্দু পরিমাণ হক না হয় প্রয়োগ করো। কথা দিচ্ছি, যেই মুহূর্তে তুমি আমার প্রতি অধিকার দেখাবে সেই মুহূর্তেই শেহবাজ মির্জা তার সগৌরবে উচ্চ রাখা শির নত করবে তার প্রেমময় রক্ত জবার নিকট। শেহবাজের ভাবনার মাঝে জবা হাল ছেড়ে মুখ মলিন করে দাঁড়িয়ে পড়ে। জবার এহেন হালাত দেখে শেহবাজ তার কাজ ঝুঁকাতে প্রস্তুত হতেই জবার নজরে পড়ে সামনে থাকা বসার ছোট্ট আসন। মুহূর্তেই তার মলিন মুখে হাসির রেখা ফুটে ওঠে। শেহবাজ দেখে সেই হাসি, বোঝার চেষ্টা করে তার অর্থ। তখনই জবা সম্মুখে থাকা ছোট্ট আসনটি টেনে আনে শেহবাজের নিকটে। শেহবাজ কিছু বলার পূর্বেই জবা হাসি মুখে আসনটিতে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়ে তাকে শাল পরাতে। জবার এরূপ কর্মে নিঃশব্দে চোখ দুটো ছোট করে দেখতে থাকে সে। আর জবা, সে তো যুদ্ধ জয় করার ন্যায় উৎফুল্লতা নিয়ে শেহবাজের শালখানা পরিয়ে দিয়ে বলে ওঠে, পেরেছি আমি, হয়ে গেছে শাল পরানো। কথাটি বলেই জবা আসন থেকে নামতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই শেহবাজ তার প্রশস্ত, শীতল এবং বলিষ্ঠ দুই হাত রেখে দেয় জবার কোমরের ওপর। শিমুল তুলোর মতো কোমল সেই স্থানে শেহবাজের স্পর্শ যেন ঝড়ের মতো আঘাত করে জবার স্নায়ুতকে। মুহূর্তেই চমকে উঠে সে, চোখ দুটো বিস্ময় বড় হয়ে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে, যেন কিছু বলার চেষ্টা করছে, কিন্তু শব্দ আর বেরোয় না। শেহবাজ তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে জবার চমকায়িত চোখের পানে রেখে বলে ওঠে, শালখানা পরিয়ে দিতে আপনার আমার সমান হতে হলো, অথচ আপনি চাইলেই আপনার সম্মুখে থাকা ব্যক্তিটিকে আপনার বরাবর করতে পারতেন, কিন্তু আপনি সেটা চাননি। যদি চাইতেন তবে এত কষ্টের প্রয়োজন হতো না। অসাধ্য আপনার জন্য সহজে সাধ্য হয়ে উঠত। জবা ফুল, মনে রাখবেন, নিজের যোগ্যতা প্রমাণ করতে কারো সমান হওয়া সবসময় জরুরি নয়, বরং বুদ্ধি দিয়ে তাকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে সে নিজেই আপনার কাছে ঝুঁকতে বাধ্য হয়। তাই আমি বলবো, নিজেকে সমান প্রমাণ করার চেষ্টা না করে তাকে আপনার কাছে নত করতে শিখুন। এতে জয় কিন্তু আপনারই হবে। কথাগুলো বলেই শেহবাজ তার বলিষ্ঠ হাতে জবার কোমরে দৃঢ় চাপ প্রয়োগ করে, তাকে আসন থেকে নিচে নামিয়ে দেয়। কোনো বাক্য বিনিময়ের সুযোগ না দিয়েই সে দ্রুত পায়ে কক্ষের বাইরে চলে যায়। তার ভারী পদচারণের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় দোরগোড়ায়। জবা অবাক দৃষ্টিতে চেয়ে থাকে শেহবাজের প্রস্থান পথের দিকে। তার ছোট্ট চঞ্চল মস্তিষ্ক সেই কঠোর কথাগুলোর অর্থ স্পষ্ট করতে গিয়ে বিফল হয়। শেহবাজের অদ্ভুত আচরণের রহস্য বুঝতে না পেরে সে মনে মনে ভ্রুকুটি করে। তবে এসব ভাবনায় নিজেকে জড়ানোর চেয়ে তার উদাসীন চিত্ত যেন মুক্তির পথ খোঁজে। সব চিন্তা দূরে ঠেলে দিয়ে জবা তার স্বভাব সুলভ চঞ্চল পায়ে দ্রুত এগিয়ে যায় শাহনূর ও রোকেয়ার সহিত গল্প গুজবে সময় পার করতে। সময় ধীরে ধীরে গড়াতে থাকে। সূর্য তার শেষ আলোর রোশনি হারিয়ে সীমানায় মিলিয়ে যায়। শেহবাজ তার দরবারের এক গোপন বৈঠকে ব্যস্ত, যেখানে তার বিশ্বস্ত সহচররা আলোচনা করছে এক গুরুতর বিষয় নিয়ে। তাদের আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠেছে তাদের উপর হামলা হওয়া
শেফাজ জানে তাদের উপর এই হামলা মূলত কে করাতে পারে, তবুও প্রমাণ জরুরি। তাই সে সকলকে যে কোনো মূল্যে অপরাধীকে ধরতে প্রমাণ সংগ্রহ করতে বলে। সকলেও শেহবাজকে আশ্বস্ত করে প্রমাণ তারা খুঁজে বের করার চেষ্টা করবে। ফের শেহবাজ হামলার আলোচনার ইতি ঘটিয়ে চলে যায় সেই রহস্যময়ী খুনের সন্ধানের আজ ঠিক কতদূর গড়ালো তা জানতে। সুতরাং সে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, সেই খুনির সন্ধানের কাজ কতদূর? শেহবাজের প্রশ্নে সকলে নত হয়ে যায়। তাদের এই নত হওয়ার রূপ দেখে শেহবাজের প্রচণ্ড ক্রোধ হয়। সে তাদের দাঁত চেপে গর্জে বলে ওঠে, আপনাদের এই খুনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হলে আপনাদের সকলের হালত করুণ হয়ে ওঠে। এরকমটা কেন? শেহবাজের প্রশ্নে একজন সভাসদ বলে ওঠেন, হুজুর, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি খুনিকে ধরার, কিন্তু এই খুনির সন্ধান আমরা কোনোভাবেই করতে পারছি না। খুনি তার কোনো খুনের প্রমাণই রাখে নাই। এমন প্রতিফলিত হয় যেন সে তার ঠান্ডা মস্তিষ্ক খুনগুলো করে সকল প্রমাণ নষ্ট করে দেয়। অথচ সাধারণত সকল খুনিই কিছু না কিছু ভুল করে, অথচ এই খুনির দ্বারা এখন অবধি কোনো ভুল হয়নি। লোকটির কথায় শেহবাজের রাগ বেড়ে দ্বিগুণ হয়। তবুও সে নিজেকে কিছুটা সামলে বলে ওঠে, যদিও এখন কোনো প্রকার খুন হচ্ছে না, কিন্তু আমার মনে হয় খুনি খুব জলদি নিজের পরবর্তী শিকার ধরার আয়োজনে নেমে পড়বে। তাই সকলকে আমি সাবধান করছি, পরবর্তী খুন হওয়ার পূর্বেই তাকে ধরে ফেলার কাজে লেগে যান আপনারা। কথাগুলো উচ্চারণ করে শেহবাজ তীব্র ক্রোধে তার সিংহাসন ত্যাগ করে। মাটির সংস্পর্শকারী প্রতিটি পদক্ষেপে এক ভীতিবিদ্ধ শব্দ সৃষ্টি করতে করতে দরবারের হল থেকে বেরিয়ে যায়। তার প্রস্থানে যেন এক সংকটের ছায়া নেমে আসে। সভাসদরা একে একে তাদের আটকে রাখা নিঃশ্বাসগুলো ছেড়ে দেয় এবং অগাধ হতাশায় স্তব্ধ কণ্ঠে বলে ওঠে, কিভাবে ধরবো তাকে? তার সম্পর্কে আমাদের কাছে একটা বিন্দু ধারণাও নাই। জবা, শাহনুর ও রোকায়া মিলে গল্পে মশগুল। আজ তাদের গল্প জমিয়ে রেখেছে জবা। মেয়েটা তার ভ্রমণ পথ থেকে শুরু করে তাদের উপর হওয়া হামলার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছে সকলকে। তার সকল কথা মনোযোগ সহকারে শুনছে রুকাইয়া ও শাহনুর। গল্পের এক পর্যায়ে শেহবাজের উপর হওয়া হামলার বর্ণনা দিতে গিয়ে কেমন মুখটা মলিন হয়ে গেল তার। জবার ভেতর হওয়া সকল পরিবর্তন নজর এড়ায়নি রুকাইয়ার। সে মনে মনে স্বস্তি বোধ করে জবার এহেন পরিবর্তনে। মেয়েটি যে বুঝতে পেরেছে শেহবাজের প্রতি হওয়া নিজের দুর্বলতা এই ঢের। অন্যদিকে শাহনুর আফসোসে মুখ মলিন করে ফেলেছে জবার ভ্রমণের গল্প গাথা শুনে। সেও তো চায় এমন ভ্রমণে যেতে, অথচ কেউ তাকে নিয়ে যায় না। জীবনে প্রথম সেলিম তাকে এই মহলের বাহিরটাকে দেখিয়েছিল, তাও একবারই। সেই দিনের পর থেকে সে কতবার সেলিমকে বলেছে তাকে মহলের বাহিরে নিয়ে যেতে, কিন্তু সেলিম আর কোনো মতেই তাকে মহলের বাহিরে নিয়ে যায়নি। আজ জবার মুখে ভ্রমণের কথা শুনে শাহনুরের ভীষণ রাগ হলো সেলিমের প্রতি। তাই মনে মনে ঠিক করে ফেলল সে আর সেলিমের সাথে কথাই বলবে না। তার অবুঝ ভাবনার মাঝেই রুকাইয়া জবাকে আমতা আমতা করে প্রশ্ন করে ওঠে, জবা, শুনলাম জুনায়েদ ভাইজান নাকি আঘাত পেয়েছেন। তার আঘাত কি খুব বেশি গভীর? রুকাইয়ার প্রশ্নে জবা তার পানে চেয়ে বলে ওঠে, আপাজান, আমি তো ওনার চিন্তায় এতটা অস্থির ছিলাম যে ভাইজানের ক্ষতটা ঠিক খেয়াল করিনি, তবে শুনেছি আঘাতটা খুব গভীর। জবার এমন প্রত্যুত্তরে রুকাইয়ার মন এক দোলাচলে ভরে উঠল। তার হৃদয়ের গভীরে জুনায়েদের অব্যক্ত যন্ত্রণার প্রতিধ্বনি যেন স্পষ্টভাবে প্রতিধ্বনিত হতে থাকে। সে নিজের অন্তর দিয়ে অনুভব করতে পারছিল সেই বেদনা, যা কখনো অকথিত থেকেও তীব্র। এরপর এক অজানা অস্থিরতায় আক্রান্ত হয়ে তার পক্ষে আর সেখানে বসে থাকা অসম্ভব হয়ে উঠল। বুকের অশান্তি চাপিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সে প্রস্থান করল নিজের কক্ষে। রুকাইয়ার আকস্মিক এই পরিবর্তনে জবা কিছুটা হতভম্ব হয়ে দেখল তার প্রস্থান, কিন্তু বিষয়টা না ঘাটিয়ে সেও চলে যায় নিজ কক্ষে। আর শাহনুর সকলের প্রস্থানের পর নিজ কক্ষের বারান্দায় দাঁড়িয়ে তাকায় আকাশের পানে। সকলের উপর তার ভীষণ অভিমান হয়। হবে নাই বা কেন, সকলে যে তাকে বন্দি করে রাখতে চায়, শুধু সেলিম ছাড়া। তাই শাহনুর আকাশে উদিত চাঁদের পানে চেয়ে চিৎকার করে নিজ অবুঝ মনে বলে ওঠে এক আবেগীয় বাণী, সেলিম, তুমি বলেছিলাম পদ্মফুল, আর তুমি তো সেই পদ্মফুলে পড়া চাঁদের আলো, তাই না? তবে সেই পদ্মফুলের মতো আমার উপর কেন পড়ছো না? কেন কেন কোনো আলে দেখি না আমি কেন কোনো আলে দেখি না আমি এই মহলে? তুমি কি আমায় নিতে পারো না তোমার সাথে একেবারের জন্য? আমার ভালো লাগে না এখানে থাকতে। নিয়ে যাও তোমার সাথে।
শাহিনুর কথাগুলো বলছে ঠিকই, কিন্তু তা যেন এক অপার্থিব স্তরে হারিয়ে যাচ্ছে, যেখানে তার শব্দগুলোর কোনো প্রতিক্রিয়া বা প্রতিধ্বনি শোনা যায় না। কারণ কথাগুলো যাকে বলছে সে তো নেই, কিংবা থাকলেও কি তার শাহিনুরের কথার পিছনে কোনো জবাব দেওয়ার ক্ষমতা কি ছিল? অথবা তার কি দুঃসাহস আছে জমিদারের মহলের ছোট্ট রাজকুমারীকে নিয়ে যাওয়ার? সেই কুমারী যে শক্তির অট্টালিকায় আবদ্ধ, যেখানে প্রতিটি পদক্ষেপ নিখুঁত হিসেবেই রাখতে হয়। রাত্রির গম্ভীরতা ক্রমশই বাড়ছে। মহলের বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এক শূন্য পরিবেশে বিভোর হয়ে জবা তার কক্ষে পায়চারি করছে। তার ভীষণ চিন্তা হচ্ছে তার ফুসো বাবুকে নিয়ে। লোকটি সেই কখন গিয়েছে, এখনও ফেরার নাম নেই। এই অসুস্থ শরীর নিয়ে কী করছে মহলের বাইরে তা বুঝতে পারছে না সে। তাই অস্থিরতায় সম্পূর্ণ কক্ষ ঘুরে বেড়াচ্ছে সে। তার অস্থিরতার মাঝেই কক্ষের দরজা ঠেলে শব্দ করে প্রবেশ করে শেহবাজ। দরজার শব্দ পেতেই সেখানটায় নজর দেয় জবা। সম্মুখে সুস্থরূপে শেহবাজকে দেখে তার অস্থিরতা সম্পূর্ণ কেটে যায়। তবুও ভীষণ রাগ হয় তার, তাই রাগের মাথায় রুদ্রমূর্তি ধারণ করে বলে ওঠে,